ভারতের কলেজ ইউনিভার্সিটিতে মানে যারা পড়েন বা পড়ান তাদের জন্য একটা কিন্তু বিরাট খবর আছে। প্রায় ৭০ বছর ধরে যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করত, সেই প্রতিষ্ঠানটাই এবার বলা যায় উঠে যাচ্ছে। একদম ১৯৫৬ সাল থেকে চলে আসা একটা যুগের অবসান। আর তার জায়গায় যা আসছে তা নিয়ে তোলপাড় গোটা দেশ। ঠিক তাই। আর এটা কিন্তু শুধু একটা প্রতিষ্ঠানের নাম বদল নয়, বরং দুটো বিশাল পরিবর্তন একসঙ্গে ঘটছে। দুটো? হ্যাঁ, একদিকে এই বছরের ১৩ই জানুয়ারি থেকে লাগু হয়েছে নতুন 2026 ইকুইটি রেগুলেশনস, আর অন্যদিকে পেশ করা হয়েছে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল বা VBSA বিল, যেটা পাশ হলে ইউজিসির আর কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক, দুটো মিলিয়ে উচ্চশিক্ষার পুরো চালচিত্রটাই বদলে যাওয়ার মুখে। আর সেই কারণেই তো আমরা দেখছি দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ হচ্ছে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। এমনকি বেরেলির একজন সিটি ম্যাজিস্ট্রেট তো পদত্যাগ পর্যন্ত করেছেন। হ্যাঁ, আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে কি বদলাচ্ছে এবং এই বছরের শেষে ভারতের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের চত্বর কেন একটা সম্পূর্ণ ভিন্ন জায়গায় পরিণত হতে পারে। চলুন শুরু করা যাক একেবারে সাম্প্রতিক পরিবর্তনটা দিয়ে, যেটা ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে। ওই ইকুইটি রেগুলেশনস। হ্যাঁ, ইউজিসি প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশনস 2026 জারি করেছে। এটা 2012-র পুরনো নিয়মটাকে বাতিল করে দিয়েছে। আর এই পদক্ষেপটা তো হঠাৎ করে নেওয়া হয়নি, এর পেছনে একটা নির্দিষ্ট ইতিহাস আছে। অবশ্যই। আমরা সবাই রোহিত ভেমুলা এবং পায়েল তদ্ভির মর্মান্তিক মৃত্যুর কথা জানি। সেই ঘটনাগুলোর পরেই তো সুপ্রিম কোর্ট ইউজিসিকে এক প্রকার নির্দেশ দেয়। কোর্ট বলেছিল যে 2012-র নিয়মগুলো একেবারে সেকেলে হয়ে গেছে। আদালত চেয়েছিল এমন একটা ব্যবস্থা যা আরও কঠোর হবে আর যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। একেবারে। আর সেই কঠোরতারই প্রতিফলন আমরা নতুন নিয়মে দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রাতিষ্ঠানিক স্নায়ুতন্ত্র বা ইনস্টিটিউশনাল নার্ভাস সিস্টেম তৈরি করার কথা বলা হয়েছে। প্রাতিষ্ঠানিক স্নায়ুতন্ত্র বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হয়, শুনতে বেশ জটিল লাগছে। ভাবুন তো, আমাদের শরীরে যেমন নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র শরীরের যে কোনো প্রান্তের খবর সঙ্গে সঙ্গে মস্তিষ্কে পৌঁছে দেয়, আচ্ছা, ঠিক তেমনি এই ব্যবস্থাটা ক্যাম্পাসে যে কোনো প্রান্তে ঘটা বৈষম্যের ঘটনা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবে। এর জন্য বেশ কয়েকটি স্তর তৈরি করা হয়েছে। যেমন ধরুন, ইকুয়াল অপরচুনিটি সেন্টার থাকবে, ইকুইটি কমিটি থাকবে, আর সবচেয়ে বিতর্কিত অংশ ইকুইটি স্কোয়াড। নামটা শুনলেই কেমন একটা পুলিশি ব্যবস্থার কথা মনে হচ্ছে। প্রশ্নটা একদম ঠিক জায়গায়। এই ইকুইটি স্কোয়াড হলো ভ্রাম্যমাণ ইউনিট। তাদের কাজ কি হবে? আর তাদের কাজ হবে হোস্টেল, লাইব্রেরি বা ক্যান্টিনের মতো ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে নজরদারি চালানো, অনেকটা পেট্রোলিং পুলিশের মতো। আর শুধু তাই নয়, আমি দেখছিলাম যে প্রতিটি বিভাগে একজন করে ইকুইটি অ্যাম্বাসেডর নিয়োগ করা হবে। হ্যাঁ, যারা অনেকটা ক্লাসের ভেতরের সজাগ প্রতিনিধি বা সমতার মশালচি হিসেবে কাজ করবেন। তার মানে একটা বহুমুখী নজরদারি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা হতে পারে বলে আপনার মনে হয়? প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফায়ার ড্রিল পদ্ধতি। এটা একটা সাংঘাতিক চাপ তৈরি করবে। ফায়ার ড্রিল সেটা কি রকম? নিয়ম অনুযায়ী বৈষম্যের কোনো অভিযোগ জমা পড়ার মাত্র 24 ঘন্টার মধ্যে কমিটিকে বৈঠকে বসতে হবে। মাত্র 24 ঘন্টা? হ্যাঁ, আর শুধু বৈঠক নয়, 15 কার্যদিবসের মধ্যে পুরো তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। মাত্র 15 দিন? একটা জটিল অভিযোগের তদন্তের জন্য এটা তো প্রায় অসম্ভব একটা সময়সীমা। ঠিক। আর যদি কোনো প্রতিষ্ঠান এই নিয়ম পালনে ব্যর্থ হয়, তাহলে তার পরিণামও মারাত্মক। কি হতে পারে? তাদের ডিগ্রি দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হতে পারে, অথবা সরকার থেকে পাওয়া সমস্ত অনুদান বা প্রকল্প থেকে তাদের বাদ দেয়া হতে পারে। সোজা কথায়, হয় নিয়ম মেনে চলো, নয়তো প্রতিষ্ঠানের অস্তিত্বই সংকটে পড়বে। এখানেই তো বিতর্কের শুরু। একদিকে যেমন প্রান্তিক ছাত্রছাত্রীদের সুরক্ষা দেওয়ার একটা জরুরি চেষ্টা দেখা যাচ্ছে, তেমনি অন্যদিকে এই নিয়ম নিয়েই তো ইন্টারনেট আর শিক্ষা জগতে ঝড় উঠেছে, বিশেষ করে রেগুলেশন 3(1)(c) এর একটি সংজ্ঞা নিয়ে। হ্যাঁ, আর বিষয়টা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। ঠিক। আইনজীবী বিনীত জিন্দাল একটি জনস্বার্থ মামলায় অভিযোগ করেছেন যে এই নিয়মগুলি অপ্রতিসম বা এসিমেট্রিক।
অপ্রতিসম কেন? তার যুক্তি হল নতুন নিয়মে জাতিভিত্তিক বৈষম্য বলতে শুধুমাত্র তফসিলি জাতি মানে এসসি, তফসিলি উপজাতি এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সদস্যদের বিরুদ্ধে হওয়া বৈষম্যকেই বোঝানো হয়েছে। যদি জাতিগত বিদ্বেষের শিকার হন তাহলে এই নতুন আইনের অধীনে তিনি কোনো সুরক্ষা পাবেন না? মামলার যুক্তিটা ঠিক এটাই। তাই নাকি? পিটিশনে উদাহরণ হিসেবে 2022 সালে জেএনইউর একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ব্রাহ্মণ বিরোধী গ্রাফিটি লেখা হয়েছিল, যেমন ব্রাহ্মিনস লিভ দ্য ক্যাম্পাস। ও হ্যাঁ, ঘটনাটা মনে পড়ছে। তো আবেদনকারীদের প্রশ্ন হলো, যদি অভিযোগ জানানোর ব্যবস্থাটাই একপেশে হয়, যেখানে এক পক্ষকে অভিযোগকারী হিসেবে দেখাই হচ্ছে না, তাহলে এটা কি এক ধরনের রাষ্ট্র সমর্থিত বৈষম্যে পরিণত হচ্ছে না? এটা তো একটা মারাত্মক অভিযোগ। আর এই প্রতিবাদ তো শুধু আইনি লড়াইয়ের সীমাবদ্ধ নেই, তাই না? একদমই না। আমরা দেখলাম বেরেলির সিটি ম্যাজিস্ট্রেট অলঙ্কার অগ্নিহোত্রী এই আইনকে কালা কানুন বলে প্রকাশ্যে পদত্যাগ করেছেন, যদিও পরে তাকে সাসপেন্ড করা হয়। এমনকি উত্তরপ্রদেশে বিজেপির মহিলা মোর্চার কিছু নেত্রীও তো পদত্যাগ করেছেন। হ্যাঁ, তাদের মতে এই আইন সংবিধানের 14 নং অনুচ্ছেদের পরিপন্থী, যা সমস্ত নাগরিককে সমতার অধিকার দেয়। আর একটা বিষয় যেটা আমার বেশ উদ্বেগের মনে হয়েছে, আগের খসড়া নিয়মে একটা কথা ছিল না যে যদি কেউ ইচ্ছে করে মিথ্যা অভিযোগ করে? হ্যাঁ ছিল, যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিদ্বেষমূলক অভিযোগ দায়ের করে, তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু চূড়ান্ত নিয়মে সেই ধারাটি বাদ দেওয়া হয়েছে। ঠিক, আর এটাই একটা বড় চিন্তার কারণ। ওহ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এর ফলে তো এই আইনের অপব্যবহারের একটা বিরাট সুযোগ থেকে যাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন যে ব্যক্তিগত রেষারেষি বা একাডেমিক মতপার্থক্যের ক্ষেত্রেও এই আইনকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে। ভাবুন তো, একজন অধ্যাপকের বিরুদ্ধে যদি এমন কোনো অভিযোগ আনা হয়, সত্যি মিথ্যা প্রমাণ হওয়ার আগেই তার সম্মান এবং কর্মজীবনের অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। একদম। অর্থাৎ ইকুইটি আইন নিয়ে বিতর্কটা বেশ জটিল। একদিকে সুরক্ষা, অন্যদিকে সম্ভাব্য মেরুকরণ আর অপব্যবহারের আশঙ্কা। কিন্তু ক্যাম্পাসের ভেতরের এই পরিবর্তনের চেয়েও তো বড় একটা ভূমিকম্প আসছে পুরো উচ্চশিক্ষা কাঠামোতে। হ্যাঁ, ইউজিসি নিজেই তো উঠে যাচ্ছে। ঠিক, এই আইনি বিতর্কের পাশাপাশি যে পরিবর্তনটা আসছে সেটা আরও অনেক বড়। বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বা বিবিবিএসএ বিল 2025। এই বিলটি এখন একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির পর্যালোচনার অধীনে আছে, আর এর লক্ষ্য হলো শুধু ইউজিসি নয়, এআইসিটিই আর এনসিটিইকেও ভেঙে দেওয়া। হ্যাঁ, সব ভেঙে দিয়ে একটা মাত্র সুপার রেগুলেটর তৈরি করা। একটা ওয়ান নেশন ওয়ান রেগুলেটর মডেলের মতো বলা যেতে পারে। এই নতুন সংস্থা মানে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান, এর অধীনে 3টি আলাদা কাউন্সিল থাকবে। একটা নিয়মকানুন বানাবে, আর একটা অ্যাক্রেডিটেশন বা র্যাঙ্কিং দেবে, আর তৃতীয়টা শিক্ষার মান দেখবে। সরকারের ভাষায় এই নতুন ব্যবস্থাটি হলো হালকা কিন্তু আটোসাটো বা লাইট বাট টাইট। কথাটা শুনতে বেশ আধুনিক লাগছে। কিন্তু এর আসল মানে কি? একদিকে নিয়ম কমানোর কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে 2 কোটি টাকা পর্যন্ত জরিমানার ভয় দেখানো হচ্ছে। এটা কি আসলে প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি স্বাধীনতা দিচ্ছে নাকি মানে ডিজিটাল নজরদারির মাধ্যমে আরও শক্ত করে বাঁধছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হালকা কারণ ইনি পরিদর্শক দল পাঠিয়ে কলেজে কটা শৌচাগার আছে বা লাইব্রেরিতে পর্যাপ্ত বই আছে কিনা সেসব খতিয়ে দেখা হবে না। তাহলে কিভাবে হবে? তার বদলে পুরো ব্যবস্থাটাই হবে ডিজিটাল। প্রতিষ্ঠানগুলোকে একটা পোর্টালে স্বঘোষণা বা সেলফ ডিসক্লোজারের মাধ্যমে নিজেদের সব তথ্য জানাতে হবে। আর আটোসাটো অংশটা তাহলে কি? আটোসাটো কারণ যদি কোনো প্রতিষ্ঠান ওই পোর্টালে ভুল বা মিথ্যা তথ্য দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার পরিমাণ 10 লক্ষ টাকা থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত হতে পারে। মানে বিশ্বাস করা হবে, কিন্তু সেই বিশ্বাসের অমর্যাদা করলে শাস্তি হবে মারাত্মক। এক্স্যাক্টলি। কিন্তু এখানে একটা বিষয় আমার চোখে পড়ছে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নামের মধ্যেই তো গ্রান্টস বা অনুদান শব্দটা ছিল। ঠিক। নতুন বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বা ভিবিএসএতে তো এই বিষয়টা পুরোপুরি অনুপস্থিত। আপনি একেবারে মোক্ষম জায়গাটা ধরেছেন। স্বাধীনতার পর এই প্রথমবার উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা আর অনুদান দেবে না। তাহলে টাকাটা কে দেবে? টাকা দেওয়ার দায়িত্ব অর্থাৎ ফান্ডিংয়ের পুরো বিষয়টা সরাসরি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের হাতে চলে যাচ্ছে। কিন্তু নিয়ন্ত্রক এবং ফান্ডিং এজেন্সি আলাদা হলে তো স্বচ্ছতা বাড়ার কথা।
সরকার তো এই যুক্তি দিতেই পারে, এতে সমস্যাটা কোথায়? তাত্ত্বিকভাবে কথাটা সত্যি, কিন্তু সমালোচকরা যেমন ডেমোক্রেটিক টিচার্স ইনিশিয়েটিভ এর মতো সংগঠন একে পার্স স্ট্রিংস সমস্যা বলছেন। পার্স স্ট্রিংস সমস্যা? সহজ কথায়, যার হাতে টাকার থলি থাকে আসল ক্ষমতা তারই হাতে। তাদের ভয় হলো সরকার এখন ইচ্ছে মতো সেই সব ইউনিভার্সিটিকেই বেশি টাকা দেবে যারা সরকারের মতাদর্শ বা নীতি মেনে চলবে। তার মানে কি, এই যে গবেষণার অনুদান পাওয়ার জন্য বা নতুন বিভাগ খোলার অনুমতি পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের প্রতি তাদের ভাবাদর্শগত আনুগত্য প্রমাণ করতে হতে পারে? সমালোচকরা ঠিক এই প্রশ্নটাই তুলছেন। যখন অনুদান দেওয়ার ক্ষমতা সরাসরি রাজনৈতিক নেতৃত্বের হাতে চলে যায়, তখন একাডেমিক স্বাধীনতা এবং গবেষণার স্বায়ত্তশাসনের ওপর তার কী প্রভাব পড়বে তা নিয়ে একটা গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সরকারের সমালোচনামূলক গবেষণার জন্য অনুদান পাওয়া কঠিন হয়ে যাবে। একদম। আর এই কেন্দ্রীকরণের অভিযোগ নিয়েই তো আরও একটা সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে, তাই না? কেন্দ্র রাজ্য সম্পর্ক। ঠিক। শিক্ষা যেহেতু সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, তাই এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই আইন প্রণয়নের অধিকার আছে। আর ভিভিএস বিল নিয়ে অনেক রাজ্যেই অভিযোগ তুলেছে যে এর মাধ্যমে উচ্চশিক্ষার ওপর কেন্দ্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আর এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার সম্ভবত সবচেয়ে বেশি সরব হয়েছে। হ্যাঁ, প্রথম থেকেই তারা এর তীব্র বিরোধিতা করছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো এই বিলকে দেশের বহুত্ববাদ ধ্বংস করার একটি পরিকল্পিত প্রচেষ্টা বলেই অভিহিত করেছেন। উপাচার্য নিয়োগ নিয়েও তো একটা বড় বিতর্ক আছে। হ্যাঁ, রাজ্যে তৈরি করা বিশেষজ্ঞ কমিটি উপাচার্য নিয়োগের যে নতুন প্রক্রিয়ার কথা বলা হয়েছে তাকে বিপর্যয়কর বলে মনে করেছে। কিন্তু উপাচার্য নিয়োগ নিয়ে তো কেন্দ্র রাজ্য সংঘাত নতুন কিছু নয়। এই নতুন নিয়মে ঠিক কোন নির্দিষ্ট পরিবর্তনটাকে রাজ্যের অধিকারের ওপর সবচেয়ে বড় হস্তক্ষেপ বলে মনে করা হচ্ছে? আপত্তির মূল জায়গাটা হলো নতুন নিয়মে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের ভূমিকা প্রায় শূন্য করে দেওয়া হয়েছে। সার্চ কমিটির গঠন থেকে শুরু করে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত রাজ্যপালের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, যিনি আদতে কেন্দ্রেরই প্রতিনিধি। ঠিক। রাজ্যের মতে এর ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপর কেন্দ্রের পরোক্ষ নিয়ন্ত্রণ আরও বাড়বে। এই কারণেই তো পশ্চিমবঙ্গ বিধানসভায় এর বিরুদ্ধে একটি প্রস্তাবও পাশ করা হয়েছে। তাহলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় উচ্চশিক্ষায় দুটো বিশাল আকারের পরিবর্তন একই সাথে ঘটছে। একদিকে প্রান্তিক শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়ার জন্য একটা অত্যন্ত কঠোর নিয়মাবলী চালু হচ্ছে, জানিয়ে ইতিমধ্যেই আইনি এবং সামাজিক বিতর্ক শুরু হয়ে গেছে। আর অন্যদিকে প্রায় ৭০ বছরের পুরনো নিয়ন্ত্রক কাঠামোকে ভেঙে দিয়ে একটা নতুন সুপার রেগুলেটেড তৈরি করা হচ্ছে, যা অনুদান এবং নিয়ন্ত্রণকে আলাদা করে দিচ্ছে এবং পুরো ব্যবস্থাকে আরও বেশি কেন্দ্রীভূত করছে। এই বিরাট সংস্কারের পেছনে সরকারের ঘোষিত লক্ষ্য তো খুবই উচ্চাকাঙ্ক্ষী। ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত হিসাবে প্রতিষ্ঠা করা, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা, ব্রেন ড্রেন রুখে দেওয়া এবং ভারতীয় জ্ঞান চর্চার প্রসার ঘটানো। হ্যাঁ, শিক্ষাকে আরও বেশি কর্মমুখী করার কথাও বলা হচ্ছে। যেমন একটা নতুন নিয়মে বলা হয়েছে যে ১৫ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন শিল্প বিশেষজ্ঞদের পিএইচডি ডিগ্রি ছাড়াই পূর্ণ সময়ের অধ্যাপক হিসাবে নিয়োগ করা যাবে। উদ্দেশ্য মহৎ, সন্দেহ নেই, কিন্তু এর সাথে ঝুঁকিও জড়িয়ে আছে। একদিকে ইকুইটি সংক্রান্ত নিয়মগুলো যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাতে ক্যাম্পাসের ভেতরের পরিবেশ আরও মেরুকরণের দিকে চলে যেতে পারে। আর অন্যদিকে অনুদানের ক্ষমতা পুরোপুরি মন্ত্রকের হাতে চলে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন এবং একাডেমিক স্বাধীনতা কতটা বজায় থাকবে তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এখন যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বাজেট অধিবেশনের জন্য তাদের চূড়ান্ত সুপারিশ তৈরি করছে, তখন একটা মৌলিক প্রশ্ন উঠছে যে এই নতুন হালকা কিন্তু আঁটোসাঁটো ডিজিটাল ব্যবস্থা কি সত্যি সৃজনশীলতা, উদ্ভাবন এবং বৌদ্ধিক স্বাধীনতার এক নতুন পরিবেশ তৈরি করবে, নাকি এটা নিয়মকানুন মেনে চলার একটা আরও দক্ষ আমলাতান্ত্রিক কাঠামো হয়ে উঠবে যেখানে প্রতিষ্ঠানগুলো জরিমানার ভয়ে নতুন কিছু করার ঝুঁকি নিতে চাইবে না? এর উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে ভারতের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। আর আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। যখন নিয়ন্ত্রণ বা রেগুলেশন এবং অনুদান বা গ্রান্ট এ দুটো সম্পূর্ণ ভিন্ন সংস্থার হাতে থাকে এবং অনুদানের চাবিকাঠি থাকে সরাসরি সরকারের হাতে,
তখন কি তারা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে, নাকি তাদের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে? আর সেই দ্বন্দ্বের প্রভাব উচ্চশিক্ষার মানের উপর ঠিক কিভাবে পড়বে তা হয়তো সময়ই বলে দেবে।